শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাব। প্রধান উপদেষ্টার সাথে বাম ও ইসলামপন্থী 11 দলের বৈঠক। সবার সাথে আলোচনার পর মনে সাহস পেয়েছেন ডক্টর ইউনূস, জানালো প্রেস উইং। বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই, নির্বাচনেরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। গণঅভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র আরো পেকে উঠছে। উপদেষ্টাকে অনুরোধ করেছি, পরিস্থিতি যাই হোক না কেন তিনি যেন মাঝপথে হাল ছেড়ে না দেন। ইলেকশনটা 30শে জুনের মধ্যে হবে, উনি আবারও জানিয়েছেন। জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু। 8 আসামিকে 3 জুন হাজিরের নির্দেশ। পলাতক শেখ হাসিনার বিষয়ে বিজ্ঞপ্তি দিতে বলল ট্রাইব্যুনাল। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। অন্তর্বর্তী সরকারের অধীনে সুন্দর নির্বাচনের প্রত্যাশা তারেক রহমানের। বললেন, জনগণের সরকার না থাকায় তৈরি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ সংস্কারের বিপক্ষে একটি মহল চলছে বিভাজনের ষড়যন্ত্র, অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। জুলাই ঘোষণাপত্র রুখে দিতে অপচেষ্টা অব্যাহত, বলছে জুলাই ঐক্য। সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভের মাঝে সরকারি চাকরি অধ্যাদেশ জারি। এনবিআর পৃথকীকরণের অধ্যাদেশ সংশোধনের ঘোষণায় কর্মবিরতি স্থগিত। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে লাহোর পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোম মঙ্গলবার 2 দিন অনুশীলন করবে লিটন বাহিনী। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। অন্তর্বর্তী সরকারের অধীনেই সুন্দর নির্বাচন সম্ভব, এমনটাই প্রত্যাশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিকেলে এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের নৈতিক ভিত্তি নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে তারা জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। বাজেটের আগে এনবিআর সংস্কারের সমালোচনা করেন তারেক রহমান। ন্যাশনাল পিপলস পার্টির 18তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠানে যোগ দেন যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা। গণতন্ত্রের পথে উত্তরণের জন্য এনপিপির চেয়ারম্যান বলেন, সংস্কারের বাহানায় নির্বাচন পেছানোর পায়তারা করা হচ্ছে। জুনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার দাবি তার। মানুষ সংস্কার বোঝে না, আমরা গ্রামে গঞ্জে যাই, কোথায় সংস্কার, কি সংস্কার সেটা আজ পর্যন্ত মানুষ বুঝতে পারেনি এবং ইন্দ্রাও দিতে পারে নাই। সংস্কারের নামে সংস্কারের দোয়াই দিয়ে নির্বাচন পিছনে যাবে না। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনের সংস্কার একটি চলমান প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। তবে আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়েও প্রায়োগিক সংস্কার বরং অনেক বেশি জরুরি। আবারও ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত, দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশের উন্নয়নে নেয়া কোনো পরিকল্পনা টেকসই হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাজিনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 24-এর 5 আগস্ট রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে প্রসিকিউশন। আর এটি জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায়
প্রথম কোনো তদন্ত প্রতিবেদন। শুনানি শেষে আদালত সেটি আমলে নিয়েছেন। এছাড়া জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব রকম তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শহীদ হন 10ম শ্রেণীর ছাত্র আনাস সহ 6 জন। সেই দিনের একটি ভিডিও ফুটেজে দেখা যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কখনো শুয়ে কখনো বসে টার্গেট করে গুলি করছে পুলিশ। এই ঘটনায় করা অভিযোগ তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে আসামি করে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ দাখিল করল প্রসিকিউশন। এদিন আদালতে চিফ প্রসিকিউটর জানান, শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। এই অবস্থায় 5 আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা। পরে পরিবারের সদস্যরা বোঝালে তিনি পদত্যাগ করেন। পাশাপাশি জুলাই আগস্টে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সকল ভূমিকা আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম। 5ই আগস্ট ক্ষমতা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আসামি শেখ হাসিনা কিভাবে ছাত্র জনতাকে হত্যা করে নির্মূল করার ব্যাপারে অনড় ছিলেন সেই কথাগুলো তুলে ধরেছি। সেটার পেছনে দল হিসাবে আওয়ামী লীগ, জোট হিসেবে 14 দল, অঙ্গ সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সংগঠনসমূহের কথা আমরা তুলে এনেছি। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তদন্ত হয়েছে যাতে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অভিযোগ প্রমাণ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যত প্রমাণ প্রয়োজন এবং যে প্রমাণগুলোর মাধ্যমে অপরাধীদের অপরাধ প্রমাণ করতে যত স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করা হোক, যাতে কোনো স্ট্যান্ডার্ডেই এই বিচারটি ফেইল না করে, সেই মানের এভিডেন্স আমরা আদালতে দাখিল করেছি। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশের হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত হয়েছে। তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে। এই মামলার 8 আসামির মধ্যে 4 জন পলাতক রয়েছেন। এছাড়া এদিন সকালে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় 7 আসামি সহ 11 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। পরিস্থিতি যাই হোক, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যেন মাঝপথে হাল ছেড়ে না দেন এমন আহ্বান জানিয়েছেন দ্বিতীয় দিনে বৈঠকে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধিরা। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তারা। একই সাথে ছিল বিচার ও সংস্কারের দাবি। পরে প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকার প্রধান সবার সাথে কথা বলার পর মনে সাহস পেয়েছেন। আগামী বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন তিনি। আমন্ত্রিত সংলাপের অংশ হিসাবে দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসে বাম ও ইসলামপন্থী কয়েকটি রাজনৈতিক দল। 2 ধাপে 20 রাজনৈতিক নেতা বৈঠক করেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন নেতারা। জানান, প্রধান উপদেষ্টা নির্বাচনের উপযুক্ত পরিবেশ পাবেন না বলে ধারণা করে পদত্যাগ করতে চেয়েছেন। শক্তিশালী প্রশাসন প্রস্তুত হলেই ভোটের আয়োজন হবে। প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি যে কোনো অবস্থাতেই পরিস্থিতি যাই হোক না কেন তিনি যেন মাঝপথে হাল ছেড়ে না দেন। প্রধান উপদেষ্টা আমাদেরকে ব্যাপারে আশ্বস্ত করেছেন যে আমরা যদি সকলে তাকে সহযোগিতা করি তাহলে তিনি চলমান এই যে সংস্কার প্রক্রিয়া, এই সংস্কার প্রক্রিয়ার একটি পর্যায়ে নিয়ে দেশ এবং জাতিকে একটি গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়েই তিনি তার দায়িত্ব ক্ষান্ত করবেন। যে আমরা রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে এরশাদের পতনের পর যেরকম নাকি
আমরা আচরণ বিধি তৈরি করেছিলাম, সমস্ত রাজনৈতিক দল তারা মিলে একটা আচরণ বিধি তৈরি করে জনগণের কাছে তারা দিতে পারে। উপদেষ্টা পরিষদের সঙ্গে বসছি, আমার মনে হলো আমি এতদিন ধরে যেগুলো করছি এগুলো কোনোটাতেই সফল হতে পারবো না, সবই ব্যর্থ হয়ে যাবে, সংস্কারও হবে না, ঠিকমতো নির্বাচন করতে পারবো না। এই জন্য আমি মনে করেছি আমার দায়িত্বে থাকা দরকার নেই, অতএব আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি পদত্যাগ করছি। দেশ ও দেশের বাইরে থেকে গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন কয়েকজন। এজন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বানের পাশাপাশি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন নেতারা। সামরিক বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞার বিদ্বেষ ছড়িয়ে সরকারের সাথে বা জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করা হচ্ছে সামরিক বাহিনীকে। সরকার যেন সামরিক বাহিনী সহ পুরো প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করে। যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এই সব কিছুকে বাধাগ্রস্ত, ব্যাহত কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে, সেইটা একটা আশঙ্কাজনক অবস্থা আছে। সেই ক্ষেত্রে তিনি সকলের যে ঐক্য, সেই ঐক্য কামনা করেছেন। নির্বাচনের বিষয়ে আমরা খুব বেশি করে বলেছি যে একটা সুনির্দিষ্ট একটা সময় যেন বলা হয়। এই ডিসেম্বর থেকে জুন এই সময়টা তো একটা বড় সময় হয়ে যায়। এখানে মানুষের মধ্যে, জনমানসে একটা কনফিউশন এবং একটা ধূম্রজাল বা বিভ্রান্তি তৈরি হওয়ার একটা অবকাশ থাকে। বেসিক্যালি যেহেতু রাজনীতিটা হচ্ছে নির্বাচন সামনে, সেই নির্বাচনের রোডম্যাপ তার বলা উচিত এবং তিনি কীরকম করে নির্বাচন করতে চান, তার ডেডলাইন কবে, সেই সম্পর্কে তার বলা উচিত। বিচার এবং সংস্কার নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে দেশবাসীকে আশ্বস্ত করবেন, বিরোধী রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করবেন, রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নিয়ে দৃঢ়তার সাথে আপনারা সেখানে কার্যকরী ভূমিকাটা সেদিক থেকে আপনারা পালন করবেন। সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের অপসারণের দাবিও জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান নেতারা। পাশাপাশি অনেকেই বলেছেন উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের বিষয়টাও আলোচনা হয়েছে এবং সেখানে রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে এই সমস্যার সমাধান যেন সরকার করে। দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। সেদিক থেকে আমরা বলেছি আপনার উচিত হবে আপনি এবং আপনার সরকারের যে আমরা আপনাকে যে ম্যান্ডেট দিয়েছি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সবার কাছে আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন। বৈঠক শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মৌলবাদীদের সাথে আঁতাত করছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন বিএনপি রাস্তায় নামলে অন্তর্বর্তীকালীন সরকার 24 ঘন্টাও থাকতে পারবে না। তারা সরকারকে বিচার ও সংস্কারের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানান। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই প্রতিবাদ সভার। এতে বিএনপি নেতাদের পাশাপাশি অংশ নেন সিপিবি, বাসদ, এবি পার্টি, সমমনা বিভিন্ন দলের নেতারা। কিন্তু বন্দর যে উদ্যোগ নিয়ে গেল, ব্যবস্থাপনা নিয়ে গেল, এইটা আমরা বক্তারা সরকারকে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। বলেন সরকার ধারাবাহিকভাবে একটি গোষ্ঠীকে মদদ দিয়ে বাকি দলগুলোকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে। বিশিষ্ট দল মতাদর্শ অংশকে ধারাবাহিকভাবে যখন আপনারা মদত জুগিয়ে যাচ্ছেন, তখন আপনারা নিজেদেরকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কের মধ্যে আপনারা নিয়ে যাচ্ছেন। একে অপরের প্রতি অহেতুক সন্দেহ সংশয় সৃষ্টি না করে মৌলিক কয়েকটি জায়গায় আমরা আমাদের আলোচনাটাকে কনসেন্ট্রেট করি। অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় প্রধান উপদেষ্টার কঠোর সমালোচনা করেন। ডক্টর ইউনূস দেহত্যাগ করলেও পদত্যাগ করবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার হলো একটা বন্দা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই। ডক্টর ইউনূস সাহেব ডিবেট করে দিয়েছে, মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, আমার মনে হয় ইউনূস সাহেব 24 ঘন্টা থাকতে পারবেন না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনা সভায় বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন বলেন বিএনপি ঘোষিত 31 দফার সমালোচনার নামে কিছু লোক দেশে বিভাজন সৃষ্টি করছে। আপনি বিচারেরও রোডম্যাপ দেন না, সংস্কারেরও রোডম্যাপ দেন না, নির্বাচনেরও রোডম্যাপ দেন না। আপনাদের উদ্দেশ্য সম্পর্কে মানুষ আজকে সন্দিহান, যার জন্য এই বিভাজন।
সিডাপে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে এমন বয়ান যারা হাজির করছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। যত শীঘ্রই সম্ভব আমরা সেই উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারি, যেন তার মাঝখানে আবার নতুন করে একটি আপসেট বা একটি পরিস্থিতি সৃষ্টি না হয়। নেতারা বলেন, দেশকে দীর্ঘমেয়াদে সংকটে ফেলতে একটি গোষ্ঠী লাগামহীনভাবে চক্রান্ত করে যাচ্ছে। আজকে আমেরিকা যুক্তরাষ্ট্র যেটা গণতন্ত্রের একটা প্রধান দেশ, সেখানে পর্যন্ত গণতন্ত্র নিয়ে প্রশ্ন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অবিলম্বে বিচার সংস্কার এবং নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দক্ষিণ চট্টগ্রামে ৮ উপজেলায় পথসভায় দেয়া বক্তব্যে একটি মহল রাষ্ট্র সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত করছে বলেও অভিযোগ করেন তিনি, এবং দল গঠনের পর দক্ষিণ চট্টগ্রামে এটি এনসিপির প্রথম কর্মসূচি। সকালে নগরীর বিপ্লব উদ্যানে জমায়েত হন এনসিপি নেতাকর্মীরা। এরপর সেখান থেকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারি, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে পথসভা চলে একের পর এক। মুজ্জারটেক এলাকায় প্রথম পথসভায় বিচার সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিচার সংস্কার এবং সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপের বিষয়ে যখন আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই, তখনই আমরা দেখি ষড়যন্ত্র, দেশবিরোধী চক্রান্ত মাথাচাড়া দিয়ে ওঠে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান। একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা। দুই উপদেষ্টার সম্মানহানি চেষ্টার নিন্দা জানান তিনি। ছাত্র দুইজন উপদেষ্টা রয়েছে, তারা গণঅভ্যুত্থানের তারাও প্রতিনিধি হিসেবে সেখানে রয়েছে, সুতরাং এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন সম্মানহানি না হয় এবং প্রতিনিয়ত যেভাবে তাদেরকে এনসিপির সাথে অ্যালাইন করা হচ্ছে, আমরা সেই বিষয়টির নিন্দা জানিয়েছি। পথসভায় এনসিপির কেন্দ্রীয় এবং চট্টগ্রামের নেতারাও অংশ নেন। লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের কথা শোনেন। যে কোনো সাধারণ নাগরিক ন্যায্য বিচার পাবে, কোনো দলীয় বিবেচনায় তার বিচার কার্য ব্যাহত হবে না। এই নতুন বাংলাদেশ পেয়েছি, সে আত্মত্যাগের মর্যাদা যেন আমরা ভবিষ্যৎ বাংলাদেশে নিশ্চিত করতে পারি। আগামী দিনের একটা নতুন একটা মডেল বাসখালী হবে, যেখানে মানুষ তার নাগরিক অধিকার ফিরে পাবে। সার্বিক বিষয়ে জন আকাঙ্ক্ষা জানার জন্য এই কর্মসূচি বলে জানান এনসিপি নেতারা। আমরা জুলুমের পরিবর্তে আমরা ইনকিলাব লিখেছি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। সরকারে যারা বাংলাদেশের পক্ষে আছেন তাদের টিকিয়ে রাখাই জুলাই ঐক্যের মূল লক্ষ্য। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া কোনো কোনো উপদেষ্টা বিভিন্ন দেশের এবং দূতাবাসের অনুগত হয়ে কাজ করছে, এজন্য তাদের ডাকে এখন কেউ সাড়া দেয় না বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের বক্তারা। বিকেলে শাহবাগে জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জুলাই ঘোষণাপত্র রুখে দিতে অপচেষ্টা চলছে। জুলাই ঘোষণাপত্র যারা দিবে না তারা ভারতীয় অনুগত বলেও মন্তব্য করেন বক্তারা। জুলাইয়ের ঐক্যের ভিতরে ফাটল ধরানোর জন্য নানাবিধ ফন্দি এঁটে বিভেদ তৈরি করছে, যাতে এই সরকার বিপ্লবী সরকার না হতে পারে। বাংলাদেশের জুলাই বেঁচে থাকতে আর একটা ১-১১ হতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, গত 16 বছরে বাংলাদেশে যে গণহত্যা চালিয়ে এসেছে এবং জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। কর্মকর্তা কর্মচারীদের শাস্তি, বরখাস্ত এবং অপসারণের বিধান রেখে সরকারি চাকরি অধ্যাদেশের গ্যাজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। সুযোগ থাকছে আপিলের। একে কালা কানুন আখ্যায়িত করে সচিবালয়ে মিছিল সমাবেশ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। আর অধ্যাদেশ বাতিল না করলে সচিবালয় অচল করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর গেজেট প্রকাশিত হয়েছে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর। অধ্যাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, চাকরি থেকে অপসারণ ও বরখাস্তের বিধান রাখা হয়েছে। ছুটি ও যৌক্তিক কারণ ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারী অফিসে উপস্থিত না থাকলে কাউকে উস্কানি ও বাধা দিলে অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন। অধ্যাদেশটিকে নিবর্তনমূলক আখ্যায়িত করে এর প্রতিবাদে রবিবার সচিবালয়ে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দপ্তর ছেড়ে শত শত কর্মচারী যোগ দেন কর্মসূচিতে। জানান, নতুন করে সামরিক শাসনামলের ধারা যুক্ত করে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করায় ক্ষতিগ্রস্ত হবেন তারা। এই আইন তৈরি করা হলে 7 দিনে কর্মচারীদের চাকরি চলে যাবে, কর্মচারীদের স্বাধীনতা থাকবে না, চাকরি চলে গেলেও কর্মচারীরা আদালতে যেতে পারবে না। যদি এই আইন বাস্তবায়ন হয়, কর্মস্থলে নারীরা সবচেয়ে অনিরাপদ হবে। কালো আইন আমরা মানি না। কর্মচারী নেতারা হুঁশিয়ারি দেন, অধ্যাদেশ প্রত্যাহার না করলে সচিবালয় অচল করে দেয়া হবে। প্রত্যাহার না করা হলে সারা সচিবালয় আগামীকাল থেকে আমরা সচিবালয়ের সমস্ত গেট বন্ধ করে দেব। আপনারা একমত আছেন? জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি বাতিলেরও দাবি জানিয়েছে। এজন্য তারা মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচিও পালন করেছেন। তালিকা অনুযায়ী যে সমস্ত সচিবরা স্বৈরাচারের দোষী হিসেবে চিহ্নিত, এই সচিবদেরকে সরাইতে হবে, নতুবা আমরা শান্তিপূর্ণভাবে অতিথিভাবে কর্মসূচি পালন করছি, আগামীকালকেও করবো, না সরানো বন্ধ করবো। বিধি বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে, 4 জন। এনারাই নানাভাবে বিভ্রান্ত হয়ে তারা এই কাজটা করছে না, আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা এই কমিটির বিলুপ্তি চাই। আপনারা আগুনে হাত দেওয়ার চেষ্টা করেন না। আপনারা যদি আগুনে হাত দেন তাহলে আপনাদের হাত কিন্তু পুড়ে যান। সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনায় 10 সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকার ভোট কারচুপি করতে সরকারি কর্মচারী আইন সংশোধন করেছিল। ঠিকভাবে সুষ্ঠুভাবে চলে, এই জন্য। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আগামী 31 জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনী সহ অধিকাংশ দাবির বিষয়ে একমত হওয়ার আন্দোলন স্থগিত করতে যাচ্ছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আন্দোলনকারীরা জানিয়েছেন, অধিকাংশ দাবির বিষয়ে একমত পোষণ করায় আপাতত আন্দোলন স্থগিত করা হচ্ছে। তবে চেয়ারম্যানকে অসহযোগিতার কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনবিআর শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে আগামী 31 জুলাইয়ের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনী আনা হবে এবং প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। বেশ কদিন ধরে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল সহ 4 দফা দাবিতে আন্দোলন করছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ঈদুল আজহা সামনে রেখে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। আর সে অনুযায়ী ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম 5 টাকা বাড়ানো হয়েছে। আর চামড়ার দাম নিয়ে কেউ যেন না ঠকেন, এজন্য রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এবার চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করা হবে। প্রতি বছর কোরবানির পশুর দাম নির্ধারণ করে দেয় সরকার। নতুন মূল্য অনুযায়ী ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 60 থেকে 65 টাকা। ঢাকার বাইরে দিতে হবে 55 থেকে 60 টাকা। আর খাসি ও বকরির চামড়ার দাম সারা দেশে নির্ধারণ করা হয়েছে যথাক্রমে 22 থেকে 27 ও 20 থেকে 22 টাকা। পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। উপদেষ্টা বলেন, বিগত সময়ে পশুর চামড়ার প্রকৃত দাম পায়নি বিক্রেতারা, এজন্য চামড়া রফতানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, যাতে স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়
যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। বাণিজ্য উপদেষ্টা জানান, চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এবছর 30,000 টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করবে সরকার। 30,000 টন লবণ আমরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে রাজনৈতিক শক্তির বাইরেও নাগরিক সমাজের মতামতের উপরে জোর দিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। বলেছেন, যেসব বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যাবে না তা জনসম্মুখে প্রকাশ করা হবে। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেন শিক্ষক, গবেষক, সমাজকর্মী, আইন বিশ্লেষক সহ বিশিষ্টজনেরা। এ সময় স্বৈরতন্ত্র সমূলে উৎপাটন করতে মতামত তুলে ধরেন বক্তারা। কথা ওঠে সংবিধান সংশোধন ইস্যুতে, আর এতে বিভিন্নজন ভিন্ন মত তুলে ধরেন। সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। সংবিধান শুধুমাত্র পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে। সংবিধানকে ভায়োলেট করে, সংবিধান হলে এই যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট করলাম, এটা আমরা করতে পারতাম না। এক জায়গায় সকলে একমত হচ্ছেন যে ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, কেননা আলাপ আলোচনার মধ্য দিয়ে আসলে আমাদেরকে এক জায়গায় পৌঁছতে হবে। সব জায়গায় সবটা অর্জন করা যাবে না। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে রাজনৈতিক শক্তির বাইরেও নাগরিক সমাজের মতামতের উপরে জোর দিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। বলেছেন, যেসব বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যাবে না তা জনসম্মুখে প্রকাশ করা হবে। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেন শিক্ষক, গবেষক, সমাজকর্মী, আইন বিশ্লেষক সহ বিশিষ্টজনেরা। এ সময় স্বৈরতন্ত্র সমূলে উৎপাটন করতে মতামত তুলে ধরেন বক্তারা। কথা ওঠে সংবিধান সংশোধন ইস্যুতে, আর এতে বিভিন্নজন ভিন্ন মত তুলে ধরেন। সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। সংবিধান শুধুমাত্র পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে। সংবিধানকে ভায়োলেট করে, সংবিধান হলে এই যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট করলাম, এটা আমরা করতে পারতাম না। এক জায়গায় সকলে একমত হচ্ছেন যে ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, কেননা আলাপ আলোচনার মধ্য দিয়ে আসলে আমাদেরকে এক জায়গায় পৌঁছতে হবে। সব জায়গায় সবটা অর্জন করা যাবে না। নিয়মিত বিল দিতে হয়, কিন্তু শিল্পে পাওয়া যাচ্ছে না প্রত্যাশিত পরিমাণ গ্যাস। এটি শিল্প ধ্বংসের ষড়যন্ত্র। উদ্যোক্তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এমনটা মনে করছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। জানানো হয়, পরিবর্তিত এই সময় স্বপ্ন দেখানো হলেও উদ্যোক্তারা এখন জিন্দা লাশে পরিণত হয়েছে। শিল্পের চাকা ঘুরছে না, অথচ বেতন দেওয়ার চাপ তীব্র হচ্ছে। অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি না মিললে এক্সিট প্ল্যান দরকার। তীব্র হয়েছে গ্যাস সংকট, থমকে গেছে শিল্প উৎপাদন। আমদানির মাধ্যমে চাহিদা পূরণের প্রতিশ্রুতি ছিল, কিন্তু পাল্টাচ্ছে না দৃশ্যপট। শিল্পে বাড়ছে রক্তক্ষরণ। কমার্শিয়াল ছিল 57%। দুপুরে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে সংবাদ সম্মেলনে উদ্বেগ জানায় টেক্সটাইল খাতের শীর্ষ সংগঠন BTMA। জানানো হয়, নিরবচ্ছিন্ন গ্যাস পাওয়া যাচ্ছে, এই শর্তে দাম বৃদ্ধি করা হয়, কিন্তু পরিস্থিতি ভিন্ন। গ্যাস আমাদের আসলে নাই। আমরা ওই যে যেটা বললাম যে 31 বা 32 বিদ্যমান ব্যবহারে আমাদের এরপরে যদি আমাদের কোনো আল্লাহর রহমতে কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হয়। আমার বিল কম আসছে, আমার গ্যাস নাই, এখন গ্যাস কম চালাতে উনি মনে করতেছে আমি বোধহয় আমার মিটার খারাপ অথবা আমি চুরি করেছি। আমাদের এই মিস কানেকশন, এই গ্যাস কানেকশন দেওয়া, টাকা নিয়ে কানেকশন দেওয়া, এগুলি বন্ধ করেন। বলা হয়, কারখানায় শ্রমিক বসে থাকছে, উৎপাদন কমেছে 60% বেশি, কিন্তু বেতন দিতে হচ্ছে। কিভাবে টিকে থাকা সম্ভব? এভারেজ 7 ঘন্টা গ্যাস কারেন্ট থাকে না। কিভাবে বাংলাদেশের শিল্প, আমরা শিল্প মালিকগণ সামনে টিকে থাকবো? ব্যাংকে দৌড়াচ্ছি, গ্যাস অফিসে দৌড়াচ্ছি, হাহাকারের মধ্যে আছি এবং শ্রমিকদেরও গালি শুনতেছি। পরিবর্তিত এই সময়ে উদ্যোক্তারা আশান্বিত হয়েছিলেন। ধারণা ছিল অবস্থার উন্নতি হবে, কিন্তু জিন্দা লাশে পরিণত হচ্ছে এক একজন উদ্যোক্তা। সরকার থেকে আবার ধমক দেওয়া হচ্ছে যে এত তারিখের মধ্যে আপনাদের সবাইকে ফ্যাক্টরির বেতনও দিতে হবে, অথচ ওনারা গ্যাসও দিবেন না, ব্যাংকের ইন্টারেস্ট রেটও বাড়াবেন। সরকারের কমিটমেন্ট থাকবে, কমিটমেন্ট ফেল করবে, আর সেটার জন্য আমরা আগ বাড়ায়া ইন্ডাস্ট্রি করে আমরা সাফারার হব, আমরা জেলে যাব। ইজ ইট এ ফেয়ার?
উদ্যোক্তারা বলেন, গ্যাস নেই, ব্যাংকের উচ্চ সুদ, আইন শৃঙ্খলার অবনতি, এনবিআরে অবরোধ, সব মিলিয়ে শিল্প উৎপাদন বন্ধ করা ছাড়া বিকল্প নেই। আমরা তো গ্যাসের উপর নির্ভর করেই ফ্যাক্টরিগুলো দিয়েছি। এখন ব্যাংক চায় ব্যাংকের টাকা তাড়াতাড়ি ফেরত দাও, তো ফ্যাক্টরি তো চলে না, আমি কোত্থেকে এনে দেব? আর যাদের কাছে জমি জমা বিক্রি করে ব্যাংকে টাকা দিব তারা তখন বিদেশে ঘুরে বেড়াচ্ছে, টাকা তো সব তারা লুট করে নিয়ে গেছে। প্রতিনিয়ত আমাদের লে অফ হচ্ছে। আপনার কিছুদিন পরে রাস্তায় মানুষ নামবে, আরো ভয়াবহ পরিস্থিতি হবে, ফেমিন হবে, দুর্ভিক্ষ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি আপনি শিল্পকে না বাঁচাতে পারেন। জানানো হয়, শিল্প চালাতে সহায়তা দেয়া হয় না, কিন্তু ঈদের আগে সময় বেঁধে দিয়ে বেতন দেবার হুমকি দেয়া হয়। এটি শিল্প খাতের জন্য বেদনাদায়ক। আমাদের উপদেষ্টা সাহেবরা আমার মনে হয় একই অস্ট্রিচ পাখির মতো হয়ে গেছে, চারিদিকে কিছু মনে হয় যেন তারা দেখতে পারতেছে না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়া শুরু হতে যাচ্ছে আসিয়ানের 46তম আসর। এরই মধ্যে সম্মেলনে যোগ দিতে রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন সদস্য দেশের রাষ্ট্রমন্ত্রীরা এবং এই বছরের সম্মেলনের মূল আলোচ্য বিষয় মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও দক্ষিণ চীন সাগর ইস্যু। সম্মেলনে কৌশলগত 4টি নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিরা। এবারের আসরে সভাপতিত্ব করবেন সংস্থার বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আর সম্মেলনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ঐক্যবদ্ধ শক্তিশালী করার লক্ষ্যে আসিয়ান কমিউনিটি ভিশন 2045 শীর্ষক 20 বছর মেয়াদী প্রকল্পের সূচনা করতে যাচ্ছেন প্রতিনিধিরা। আগামী 26-27 মে সম্মেলন অনুষ্ঠিত হবে। 3 ভাগে বিভক্ত হয়ে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে লাহোরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 10 জনের প্রথম গ্রুপে লাহোরে আসে শনিবার রাতে, আর হেড কোচ, অধিনায়ক সহ দলের বাকি সদস্যরা রোববার দুবাই থেকে আসে লাহোরে এবং এসে 2 গ্রুপে ভাগ হয়। সোম ও মঙ্গলবার এই 2 দিন অনুশীলন করার পর সিরিজ শুরু করবে লিটনরা। 28 মে শুরু হচ্ছে পাকিস্তান বাংলাদেশ 3 ম্যাচের টি-20 সিরিজ। নিশ্চিতভাবেই সিরিজ শুরুর আগে মোটেও ভালো অবস্থানে নেই টাইগার শিবির। আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি নিতে গিয়ে উল্টো হারের লজ্জায় পড়ে সমালোচনায় জর্জরিত দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই দুর্বলতা চোখে পড়েছে মোটা দাগে। এমন পরিস্থিতিতে পাকিস্তান সফরে আসতে ক্রিকেটাররা করেছে নানা টাল বাহানা। মাঠের পারফরমেন্স যাচ্ছে তাই হলেও চাহিদার কমতি নেই ক্রিকেটারদের। তাদের চাওয়া মেনেই 5 ম্যাচের সিরিজ কমিয়ে 3 ম্যাচ করেছে বিসিবি। সেই সিরিজে অংশ নিতে 3 গ্রুপে ভাগ হয়ে দুবাই থেকে লাহোরে এসেছে বাংলাদেশ দল। তানজিম সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও পারভেজ ইমনের সাথে সাপোর্ট স্টাফের আরো 6 সদস্য লাহোরে আসে প্রথম বহরে শনিবার রাতে। রোববারে আরো 2 ভাগে পাকিস্তানে পৌঁছায় লিটন দাস, নাজমুল শান্ত, ফিল সিমন সহ বাকি সদস্যরা। স্কোয়াডের 2 সদস্য রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ আগে থেকেই পাকিস্তানে আছেন। দুজনেই পিএসএল খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। বাংলাদেশ দলের অন্যদের চেয়ে তাই কন্ডিশন সম্বন্ধে ভালো ধারণা থাকবে এই 2 স্পিনারের। পাকিস্তান সুপার লিগের ফাইনাল থাকায় রোববার অনুশীলনের সুযোগ ছিল না বাংলাদেশ দলের। তবে সোম ও মঙ্গল অনুশীলন করবে দল। লাহোরে এই মুহূর্তে তাপমাত্রা সর্বোচ্চ 40 ডিগ্রি এর বেশি। তাই তো বাংলাদেশ ও পাকিস্তান 2 দলেই অনুশীলন করবে রাতে বাংলাদেশ সময় 8:30টায়। পাকিস্তানের সাথে যে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ, তার সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। বাংলাদেশ সবশেষ যেবার পাকিস্তান সফরে এসেছিল সেবার ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে ফিরেছিল। তবে বর্তমানে বাংলাদেশ দলের যা ফর্ম, এবার বাংলাদেশের কাছ থেকে পাকিস্তান সফরে ভালো কিছু আশা করাটা বোকামি বললেও ভুল হবে না। তবে টি-20 যেহেতু শর্টার ফরম্যাটের খেলা, বাংলাদেশ দল একসাথে 3 ডিপার্টমেন্টে সম্মিলিত পারফরমেন্স করলেও অসম্ভবটাকে সম্ভব করা কিন্তু যেতেই পারে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।